চুপচাপ নীরব থেকে সবাই খাওয়া শেষ করল। একেবারে শেষ মুহূর্তে তাহমিদ নাজিফাকে বলল, কাল সকালে রেডি হয়ে থাকিস, কলেজে ভর্তি করতে নিয়ে যাব। সম্মতিতে মাথা নাড়ে নাজিফা। খাওয়া শেষ হতেই আমেনা বেগম বলেন, খাওয়া শেষ হলে নাজিফা আর ফাহিম নিঃশব্দে রুমে চলে যা। আমার বড় দাদু ভাইয়ের সাথে কিছু দরকারি কথা আছে। কুজিত হল তাহমিদের কপাল। দাদির অভিমুখে দৃষ্টিপাত করে দাদির মতিগতি অর্থোদ্ধার করার প্রয়াস চালাল সে। কিন্তু দাদির গুরুগম্ভীর রাশভারী মুখ দেখে কোনো কিছু ঠাহর করতে পারল না সে। খাওয়া শেষে ফাহিম চলে গেল। নাজিফা আহ্লাদি গলায় বলল, ও দাদি, আমি থাকি, আমি শুনব তোমরা কি বলো। হাসি পেল আমেনা বেগমের। তারপরও চেহারার গাম্ভীর্যতা বজায় রেখে বলেন, যা বলবো তা সহ্য করতে পারবি তো, নাকি লজ্জায় লাল নীল হয়ে যাবি? শুনলে সব কথা শুনতে হবে এবং উত্তর দিতে হবে। কথার মাঝখানে যাওয়া যাবে না। এসব শুনে আর এখানে থাকার সাহস হয়নি নাজিফার। এক ছুটে রুমে চলে গেছে। সবটা না বুঝলেও দাদির কথা শুনে কিছুটা আন্দাজ করতে পারল কি বলবে। নীরবে শব্দহীন হাসল সে। দাদু ভাই। হুম দাদি, কয়েকটা কথা বলি তোমাকে। নাজিফা তোমার বিয়ে করা বউ। তোমার কিন্তু হক আছে ওর উপর। তাকে কাছে পেতে তোমার ইচ্ছে করতেই পারে। নাজিফা এসব পাপ পুণ্য না বুঝলেও আমরা তো বুঝি। আমরা কিন্তু গুনাহের ভাগীদার হব। তুমি যদি বলো এভাবে থাকবে না, তোমরা একসাথে থাকবে, তাহলে আমি অনুষ্ঠানের কথা বলতে পারি তোমাদের মা বাবার সাথে। দাদির কথা শুনে অট্টহাস্য সে। মনে মনে যা ভেবেছিলাম তাই বলেছ তুমি। আচ্ছা, আমি কি কখনো কোনো ইঙ্গিত দিয়েছি যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না? আজ বিয়ে না করলে আমি একা একা থাকতাম না বলো? আমি এখন ওই বাদরটার সাথে সংসার শুরু করলে ওর পড়াশোনা লাটে উঠবে। যদি কখনো মনে হয় নিজেকে আর সংযত করতে পারছি না, নিজের দৃষ্টি হেফাজত করতে কষ্টসাধ্য হচ্ছে বা আমি অন্য নারীতে আসক্ত হয়ে যাচ্ছি, তখন তোমাকে আমি নিজে বলবো যে দাদি, আমার নাজিফাকে প্রয়োজন। নাজিফার এইচএসসি শেষ করার আগে অন্তত এসব বলো না। আপাতত না হয় পারিবারিকভাবে অনুমোদন দেওয়া প্রেম করি, যাকে বলে সার্টিফিকেট প্রাপ্ত হালাল প্রেম। সকালে রেডি হয়ে নাজিফা আর তাহমিদ মাত্রই বাসা থেকে বের হল। সিঁড়ির কাছে এগিয়ে যেতেই পিছন থেকে ডাকল নিতুর মা। এক গাল হেসে জিজ্ঞেস করল, কোথাও যাচ্ছ বুঝি? তাহমিদ ব্যস্ত গলায় বলল, নাজিফা কলেজে ভর্তি করাবো, তাই বের হচ্ছি ভাবি। নিতুর মা পুনশ্চ বলল, তাহলে তো তারা বেশি। আর দেরি না করাই তোমাদের। আজকে আমার নিতুর জন্মদিন। সন্ধ্যায় তোমাদের দাওয়াত। ছোটখাটো পার্টি হবে, আসতেই হবে কিন্তু। তাহমিদ মৃদুস্বরে হেসে বলল, আচ্ছা ভাবি, আসব। দুশিরি নামতেই নিতুর মা নাজিফাকে শান্ত গলায় ডাকতেই পিছু ফিরে তাকাল সে। নিতুর মা মুচকি হেসে বলে উঠল, মিয়া পাঞ্জাবি আর বিবি শাড়ি পরে আসতে হবে। নাজিফা অসহায় মলিন গলায় বলল, আমি শাড়ি সামলাতে পারি না। নাজিফার কথাকে পাত্তা না দিয়ে নিতুর মা বলল, কয়েক ঘন্টার জন্যে শাড়ি গায়ে জড়ালে কিছু হবে না। নাজিফা নিরাধার চোখে তাকালো তাহমিদের দিকে। তাহমিদ সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, আমার দিকে এভাবে তাকাবি না। এসব বিষয়ে আমি কিছু জানি না। ভর্তি কার্যক্রম শেষ করে মাত্রই কলেজ থেকে বের হল দুজন। নাজিফাকে উদ্দেশ্য করে তাহমিদ বলল, এখান থেকে কোচিং সেন্টার মাত্র 15 মিনিটের রাস্তা। চল হেঁটে যাই, তাহলে আশপাশটা দেখতে পারবি। নাজিফা এক গাল হেসে সম্মতি জানাল।
পথিমধ্যে তাহমিদের কল আসায় কথা বলতে বলতে সামনে এগিয়ে গেল সে। হোঁচট খেয়ে জুতোর ফিতা খুলে গেল তার। বিরক্তিতে চ উচ্চারণ করে ফুটপাতে বসেই জুতার ফিতা লাগাতে লাগল। মাথা তুলে তাকাতেই দেখল একটা বাস বেপরোয়া গতিতে তার দিকে ধেয়ে আসছে। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেল সে। হাত পা অসাড় হয়ে গেল তার। ভয় আতঙ্কে চোখ মুখ খিচে বন্ধ করে রইল সে। একটানে নাজিফাহকে বুকের সাথে মিশিয়ে নিল তাহমিদ। সারা শরীর কাঁপছে তার। শক্ত করে নিজের সাথে জড়িয়ে রাখল। এই তো এখনই সব শেষ হয়ে যেত আর একটু হলে। তাহমিদের পিঠ খামচে ধরল নাজিফাহ। কয়েক সেকেন্ড আগেও সে মৃত্যুকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছে সে। তাহমিদের বুকে মাথা রেখে হার্টবিট শুনতে লাগল নাজিফাহ, যা খুব দ্রুত গতিতে উঠানামা করছে। ভয় আতঙ্কে এক পর্যায়ে নাজিফাহ কেঁদে দিল। মোটামুটি ভিড় জমে গেছে জায়গাটায়। লোকজন বলাবলি করছে, মেয়ের দোষ নাই। প্রতিযোগিতা করে এসব চালকরা গাড়ি চালায় আর রাস্তার সাধারণ মানুষ প্রাণ দেয়। আর একটু হলেই মেয়ের গায়ের উপর দিয়ে চালিয়ে নিত। ভাগ্যিস ছেলেটা দৌড়ে এলো। কান্নার আধান তাহমিদের কানে বাজতেই লোকজনকে তোয়াক্কা না করে নাজিফার মুখটা তুলেই এলোপাতাড়ি অধর ছোঁয়াতে লাগল প্রেয়সীর চোখে মুখে। তাহমিদের এমন আদর মাখা স্পর্শ পেতেই ফুপিয়ে উঠল নাজিফা। তাহমিদ কোনো দিক না তাকিয়ে নাজিফার হাতটা শক্ত করে ধরে এগিয়ে গেল সামনের দিকে। তার চোখে শুধু ভাসছে বাসটা কিভাবে ধেয়ে যাচ্ছিল নাজিফার দিকে। কিছুটা পথ এগিয়ে যেতেই তাহমিদের বয়সী একটা ছেলে পিছু ডাকল ওদের। এক্সকিউজ মি, একটু শুনবেন আপনারা? তাহমিদ পিছনে ফিরে তাকাতেই ছেলেটা দৌড়ে এসে হাঁপাতে লাগল। ভ্রু কুঁচকে তাকিয়ে রইল তাহমিদ। কিয়ৎকাল পরে ছেলেটা প্রফুল্ল চিত্তে অম্লান কণ্ঠে বলল, আপনার গার্লফ্রেন্ড হয় বুঝি? কপাল কুজিত করে তাকিয়ে রইল তাহমিদ। ছেলেটা পুনশ্চ উৎসাহ নিয়ে বলেন না ভাইয়া, আপনার গার্লফ্রেন্ড হয় না। বোধক মাথা নাড়ে তাহমিদ। ছেলেটার কপালে ভাঁজ পড়ল। গোমরা মুখে বলে, তাহলে? তাহমিদ অম্লান হেসে বলে, শুধু প্রেমিকা না, একেবারে সরকারি অনুমোদন গৃহীত প্রেমিকা। নাজিফার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, সার্টিফিকেট প্রাপ্ত হালাল প্রেমিকা আমার। ছেলেটা মুচকি হেসে বলে, বউ? প্রশ্নের জবাবে তাহমিদও মুচকি হেসে বলে, বউ ঠিক আছে, তবে আগে সে প্রেমিকা হিসেবে উত্তীর্ণ হবে, তারপর বউ হবে। খুব ভালোবাসেন বুঝি? প্রশ্ন শুনে তাহমিদ নাজিফার দিকে তাকাল। লজ্জায় মাথা নত করে রেখে সে। ছেলেটা তাহমিদের সাথে হ্যান্ডশেক করে বলে, তখন আপনার পাগলামি দেখে ভেবেছিলাম আপনার প্রেমিকা হয় বুঝি, তাই নিজেকে দমিয়ে না রেখে জিজ্ঞেস করলাম। কিছু মনে করেননি তো? তাহমিদ মৃদু হেসে বলে, মনে প্রশ্ন জেগেছে তাই জিজ্ঞেস করেছেন। এখানে কিছু মনে করার কি আছে? কোচিং সেন্টারের দিকে আর যাওয়া হলো না ওদের। সোজা বাসায় চলে গেল ওরা। বিকেলের দিকে নাজিফার হাতে একটা শাড়ি তুলে দেয় তাহমিদ। শাড়ি দেখে কাদো কাদো হয়ে তাকালো সে তাহমিদের দিকে। তাহমিদ সান্ত্বনা দিয়ে বলল, কয়েক ঘন্টার ব্যাপারই তো, কষ্ট করে হয় একটু সামলে নিস। তাছাড়া আমি আছি তো। আমেনা বেগমের সাহায্যে প্রায় 1 ঘন্টা সময় নিয়ে শাড়ি গায়ে জড়িয়েছে নাজিফা। এখানে সেখানে এবং যেখানে যেভাবে পারে সেভাবেই সেফটিপিন দিয়ে আটকেছে সে। কিছুক্ষণ আগেই আমেনা বেগম আর ফাহিম নিতুদের বাসায় গেল। তাহমিদ নাজিফাহকে ডাকতে এসেই যেন পলক ফেলতে ভুলে গেল। হার্টবিট থেমে গেল তার। সারা শরীরের রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম। নিষ্পলক নিশ্চল হয়ে তাকিয়ে রইল নাজিফার দিকে। খোলা চুল,
দুই ভ্রুর মাঝে এক রত্তি টিপ, অধর জোড়ায় লাল লিপস্টিক। তাহমিদের এক হাত চলে গেল বুকের বা পাশে। আচমকা তাহমিদকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বুকে থুথু দেয় নাজিফা। তারপর তাহমিদের পাঞ্জাবি নজরে আসতেই বলল, ওমা, আপনার পাঞ্জাবির সাথে তো আমার শাড়ি একেবারে মিলে গেল। তাহমিদ নিজেকে সামলে দৃষ্টি নত করে বলল, কিনেছিলাম কাপল সেট আরও আগে, তাই মিলে গেছে। জন্মদিনের অনুষ্ঠান প্রায় শেষের পথে। রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করাই এত ঝামেলা হয়নি। হালকা পাতলা যা গেস্ট এসেছিল প্রায় সকলেই চলে গেছে। নিতুর মা তাহমিদ এবং নাজিফাহকে থাকতে বলেছে, দরকারি কথা আছে বলে। নাজিফা নিতুর সাথে খেলছে। কেক কাটার পরপরই আমেনা বেগম এবং ফাহিম বাসায় চলে গেছে। মেহমান যখন সব চলে গেল তখন নিতুর মা তাহমিদকে একপাশে ডেকে এনে বলল, কি ব্যাপার মিয়া, বিবির কাছাকাছি না থেকে দূরে দূরে পালিয়ে বেড়াচ্ছে কেন? ঝগড়া হলো নাকি? মৃদুস্বরে হেসে বলে তাহমিদ, তাহলে আপনার চোখে ধরা পড়ে গেছি। নিতুর মা বাঁকা হেসে বলে, জহুরির চোখ ভাই, ধরা তো পড়তেই হতো। এখন বলো সমস্যা কি? তাহমিদ পরপর কয়েকটা শুকনো ঢুক গিলে বলল, শাড়িতে নারীর সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যায়। বিয়ের দিন এতটা খেয়াল না করলেও আজ আমি ওর থেকে দৃষ্টি ফিরাতে পারছি না। ওর কাছে পাশে থাকলে যে কোনো একটা ভুল হয়ে যাবে। আর আমি নাজিফার এইচএসসি কমপ্লিটের আগে কোনো ভুল করতে ইচ্ছুক না। আল্লাহ বাঁচিয়ে রাখলে কোনো একদিন ওকে শাড়ি পরিয়ে আমার সামনে সারাদিন বসিয়ে রাখব। তাহমিদের কথা শুনে কিছু একটা ভাবল নিতুর মা। তারপর চোখে মুখে হাসির রেখা টেনে বলে, ছোটখাটো ভুল করাই যায় বলো, আবার সেই ভুলকে ফ্রেমবন্দিও করা যায়, তাই না? তুমি কর্নারের রুমে যাও, আমি এক্ষুনি নাজিফাহকে নিয়ে আসছি। তাহমিদ নিতুর মায়ের কোনো কথা না বুঝে হ্যাবলাকান্তের মতো কর্নারের রুমে যেতে লাগল। মিনিট 5 বাদেই নিতুর মা এক হাতে ক্যামেরা আর আরেক হাতে নাজিফাহকে টানতে টানতে এই রুমে নিয়ে এলো। নাজিফাহকে তাহমিদের পাশে দাঁড় করিয়ে বলল, একেবারে মেড ফর ইচ আদার। এখন তাহমিদ চটপট করে নাজিফার কপালে চুমু দাও। আমি এই পবিত্র মুহূর্তটাকে ফ্রেমবন্দি করব। মুখে কোনো প্রতিক্রিয়া না দেখালেও মনে মনে হাসল তাহমিদ। আর নাজিফা চোখ বড় বড় করে তাকিয়ে আছে নিতুর মায়ের দিকে। নিতুর মা নাজিফার মনের ভাব বুঝতে পেরে বলল, কয়েক সেকেন্ডের ব্যাপারই তো। দুজনের ম্যাচিং ড্রেস, তাই ভাবলাম একটা বিশেষ মুহূর্তের স্মৃতি হিসেবে ছবি তুলে রাখি। তাহমিদ কয়েক পা এগিয়ে এসে নাজিফার মুখোমুখি দাঁড়াল। লজ্জায় মিয়ে গেল নাজিফা। তাহমিদ নিজের ওষ্ঠের উষ্ণ স্পর্শ দিল নাজিফার ললাটে। পরম আবেশে চোখ বন্ধ করে ফেলল সে। ঘন ঘন শ্বাস ফেলতে লাগল নাজিফা। মুচকি হাসছে নিতুর মা। কয়েক সেকেন্ড পরে নাজিফা তার গণ্ডদেশে পানির অস্তিত্ব অনুভব করতেই চট করে চোখ মেলে তাকাল। তাহমিদ এখনো চোখ বন্ধ করে আছে। নিতুর মা আতঙ্কগ্রস্ত গলায় বলল, কি হলো তাহমিদ, তুমি কাঁদছ কেন? নিতুর মায়ের গলা যেন তাহমিদের কর্ণকুহর অবধি পৌঁছাল না। আচমকা তাহমিদ নাজিফাহকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তাহমিদের বলিষ্ঠ হাতের বাহুডোরে আবদ্ধ নাজিফাহ। তাহমিদের আকস্মিক কাণ্ডে চমকিত, হতবিহ্বল সে। তাহমিদের সমস্ত গতিবিধি, কর্মকাণ্ড সবই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তার। নাজিফার মন মস্তিষ্ক কোনো কিছুই যেন অর্থোদ্ধার করতে পারছে না। তাহমিদের ফুপানোর ফলে সমস্ত কায়া কম্পিত হচ্ছে। নিতুর মা যেন কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। কোনো কিছুই বোধগম্য হচ্ছে না উনার। ইন্দ্রিয় যেন বুঝেও বুঝতে পারছে না কিছু। হাতের ক্যামেরাটা একপাশে রেখে দ্রুত কদম ফেলে অগ্রসর হল তাহমিদের অভিমুখে। তাহমিদের কাঁধে হাত রাখলেন উনি। নিসারা তাহমিদ।
নিতুর মায়ের স্পর্শ যেন ষষ্ঠেন্দ্রিয় ধারণ করতে অক্ষম। একটু ধাক্কা দিতেই চেতনা ফিরে পেল সে। নিতুর মা বিস্মিত গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে তাহমিদ? এভাবে বাচ্চাদের মতো কাঁদছ কেন? কিছুক্ষণ আগেও তো ভালো ছিলে, হঠাৎ কি হলো? আকস্মাৎ তাহমিদ নাজিফার সামনে হাঁটু গেড়ে বসল পড়ল। চোখ বড় বড় করে তাকিয়ে আছে নিতুর মা। তাহমিদ নাজিফার হাত দুটো নিজের আজলায় নিয়ে ললাট ঠেকাল। কাপা কাপা স্বরে বলল, আজ আর একটু হলে সবকিছুর পরিসমাপ্তি এখানেই ঘটত। সকল মনের টান, অপ্রকাশিত অনুভূতি, আবেগ, অনুরক্তির ইতি এখানেই টানতে হতো আমার। ভাবি, এই মেয়েটা কেন বুঝে না ওর কিছু হলে আমার পুরো পৃথিবীটাই উলটপালট হয়ে যায়। অন্তঃস্থলে বয়ে যায় ভয়ঙ্কর প্রলয়ে। কেন একটু সবদিক নজর রাখে না? একটু আধটু নিজের খেয়াল রাখলে কি অনর্থ হয়ে যাবে? হারিয়ে ফেলব মনে করে নিজের কাছে এনেছি, এখানে এসেও এমন হল। সে সময় নিজেকে বড্ড ব্যর্থ মনে হচ্ছিল। সকালের সেই মুহূর্তের কথা মনে পড়তেই সর্বাঙ্গ কেঁপে উঠল নাজিফার। গলা শুকিয়ে গেল তার। আজ হয়তো তার জীবনের শেষ দিন হতে পারত। নিঃশ্বাস নেওয়ার অবসান ঘটলেও ঘটতে পারত। নাজিফার কয়েক মুহূর্তের জন্য মনে হয়েছিল এটাই হয়তো তার তাহমিদের সাথে কাটানো শেষ মুহূর্ত। সকালে কি হয়েছে একটু খোলাখুলি বলবে? নিতুর মায়ের আতঙ্কিত, চিন্তিত কণ্ঠস্বর। ফ্লোরে হাঁটু গেড়ে নিশ্চুপ বসে রইল তাহমিদ। তাহমিদের কাছ থেকে কোনো জবাব না পেয়ে নিতুর মা নাজিফার দিকে তাকাল। নাজিফা সকালে ঘটনা থেমে থেমে বলতেই আতকে উঠলেন তিনি। ভয়ার্ত গলায় বললেন, আজ অনেক বড় ফাড়া গেছে তোমার উপর দিয়ে। আজ অনেক কিছুই হতে পারত। হয়তো হায়াত ছিল বলেই রক্ষা পেয়েছ। স্বাভাবিক থাকার চেষ্টা করলেও তাহমিদ হয়তো ট্রমা থেকে বের হতে পারছে না। চুপ হয়ে গেল নিতুর মা। চোখের ইশারায় বলল তাহমিদ বসা থেকে উঠানোর জন্য। ইশারা বুঝতে পেরে তাহমিদকে টেনে দাঁড় করাল। নত মস্তকে, বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে তাহমিদ। নিতুর মা পুনশ্চ নাজিফাহকে ইশারা করল তাহমিদকে জড়িয়ে ধরার জন্য। এবার আর লজ্জা গ্রাস করতে পারল না নাজিফাহকে। কারণ তাহমিদ এমন নিস্তব্ধতা, বিমূঢ়তা দেখে তার বক্ষপিঞ্জরে আকস্মিক ঝড়ে উলটপালট হয়ে যাচ্ছে সবকিছু। সম্মুখে দণ্ডায়মান যুবকের এমন বিষাদভারাতুর নির্জীবতা মানায় না। অপ্রত্যাশিতভাবে তাহমিদের বক্ষের ঠিক বা পাশে আলতো করে মাথা রাখল নাজিফাহ। তাহমিদ দুহাতে আগলে নিল নাজিফাহকে। মৃদুস্বরে হাসল নাজিফাহ। এই লোকটাকে চোখের সামনে দেখলে শান্তি অনুভব হয়। আর যখন বিড়াল ছানার মতো বুকে আগলে নেয় তখন এই প্রশস্ত, চওড়া বুকটাকে নিরাপদ স্থান মনে হয়। নাজিফা হয়তো ভাগ্যবতী নারীদের মধ্যে একজন। তোমাকে হারানোর ভয়, শঙ্কায় কোনো এক পুরুষ বাচ্চাদের ন্যায় কাঁদছে। এর থেকে বড় পাওয়া কি হতে পারে? তোমাকে যেমন আগলে রাখে তুমিও আগলে রেখো। ভালোবাসার মানুষকে আগলে রাখার জন্য বয়স না, হৃদয় গহ্বরে ভালোবাসা থাকা লাগে। কি না হওয়া দেবদাস! একটুতে এভাবে ভেঙে পড়লে চলে? বিপদ আপদ যে কোনো সময় আসতে পারে। পুরুষকে মানসিকভাবে শক্ত থাকতে হয়। তাহমিদ প্রাণহীন, নিস্তেজ হাসল। অক্লিষ্ট গলায় বলল, ভাবি, পুরুষ মানুষ নিজের আসন্ন বিপদে ডরায় না। যতটা কাছের মানুষের বিপদ, ঝুঁকির কথা চিন্তা করে ডরায়। আমি জানি তাহমিদ, পুরুষ মানুষ পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারলেও এরা নারীর কাছে এসে ফুরবল হয়ে যায়। হোক সে মা, বোন, মেয়ে কিংবা বউ। নিতুর জন্মের সময় আমার কিছু কমপ্লিকেশন ছিল। সেই ভয় থেকে লোকটা আজ পর্যন্ত আমাকে দ্বিতীয়বার মা হওয়ার জন্য কিছু বলে না। আমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে লোকটা সম্পূর্ণ আমার উপর নির্ভরশীল হয়ে গেছে।
আমি বাচ্চার কথা বললে লোকটা মাঝে মাঝে কি বলো জানো? তুমি আছো, নিতু আছে, আমার আর কিছু চাই না। মা মারা যাওয়ার পরে তুমি আমাকে সামলে নিয়েছ। তোমাকে হারালে আমি থাকতে পারবো না। আমার এক সন্তানই যথেষ্ট, আর লাগবে না। আলহামদুলিল্লাহ, তাহমিদ নিজেকে মাঝে মাঝে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়। তবে আজ আমি অন্য এক তাহমিদকে দেখলাম, যার আগের রূপ আর আজকের রূপ সম্পূর্ণ ভিন্ন। আকাশ পাতাল তফাত। আর দাঁড়ালো এখানে, দ্রুত প্রস্থান করল কক্ষ থেকে। এরা একটু সময় কাটাক। নাজিফা তাহমিদের দিকে তাকিয়ে মৃদু শব্দে বলল, ছাদে যাবেন? সুবিশাল আকাশের মধ্যিখানে মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদ দেখবেন? তাহমিদ প্রশস্ত হেসে বলে উঠল, আয় তবে। এক চাঁদকে সাথে নিয়ে আরেকটা চাঁদ দেখব। লাজুক হাসল নাজিফা। নিতুর মাকে দরজা বন্ধ করার কথা বলে বাসা থেকে বেরিয়ে দুজন। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে দুজন। তমসাচ্ছন্ন কৃষ্ণাভ এই রজনীতে আলো ছড়াচ্ছে চন্দ্রমা। চারিদিকে নিস্তব্ধতা বিরাজমান। শুধু দুজনের শ্বাস প্রশ্বাসের মৃদু শব্দ শ্রবণগোচর হচ্ছে। তাহমিদ নাজিফার আঙুলের ভাঁজে আঙুল রেখে বলে, চল ওখানে বসে চাঁদ দেখি। তুই দেখ অন্তরিক্ষের চাঁদ, আর আমি দেখি মা বাবার আমার জীবনে এনে দেওয়া চাঁদকে। তাহমিদের কথা কর্ণগোচর হতেই লজ্জায় মিয়ে গেল নাজিফা। দেয়ালে পিঠ ঠেকিয়ে চন্দ্রসুধা গায়ে মাখছে দুজন। একটা সময় পর তাহমিদ খেয়াল করল তার কাঁধে মাথা রেখে গভীর নিদ্রায় তলিয়ে গেছে নাজিফা। নিদ্রামগ্ন নাজিফার ভারী নিঃশ্বাস আছড়ে পড়ছে চারপাশে। তপ্ত শ্বাস ফেলল সে। তন্দ্রা রানী তার আখি পল্লবেও ভর করেছে। নাজিফার ঘুমন্ত দেহকে এক হাতে আগলে নিয়ে মাথায় ঠোঁট ছোঁয়াল তাহমিদ। তারপর নাজিফার মাথাটা কাঁধ হতে ছাড়িয়ে বুকের সাথে মিশিয়ে কিছু সময়ে, কিছু কিছু অসম্ভব সুন্দর মুহূর্ত তোর অচেতন অবস্থায় কেন তৈরি হয়? একা একা আমি কেন শুধু সেসব সন্ধিক্ষণ অনুভব করি? কবে দুজন একসাথে এইসব ছোট ছোট মুহূর্তকে হৃদয়ঙ্গম করব? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দ্বিতীয়বারের মতো কোলে তুলে নিল নাজিফাকে। ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল চাপতেই প্রায় মিনিট 10 পরে ঘুম ঘুম চক্ষু নিয়ে দ্বার খুলে আমেনা বেগম। তাহমিদের কোলে ঘুমন্ত কিশোরীকে দেখে কুটিল হেসে ব্যঙ্গ করে বলেন, আহারে বউ, প্রেম করতে করতে ঘুমিয়ে গেল? তা প্রেমালাপ শুরু করেছিলি নাকি এর আগেই? তুমি আসলেই দাদি। নাস্তার টেবিলে বসে আছে সবাই। রুটির টুকরোটা মুখে দিয়ে ফাহিম তাহমিদকে বলল, ভাইয়া তুমি না চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলে, কি হলো? ভাইয়ের কথার জবাবে তাহমিদ বলে, এমবিএ কমপ্লিট করার পরে চাকরি নিব। 6 মাস পরে এমবিএ পরীক্ষা, অ্যাডমিশনের কোচিং তো শেষ। কয়েকদিন পরে একাডেমি কোচিং শুরু হবে। এখানেই আছি, এখানেই থাকি। নিজের পড়াশোনাও চলছে, পার্ট টাইম জবও হচ্ছে। কথা মাঝে ফোন কাটে নাজিফা। আমার ক্লাস শুরু হবে কবে থেকে? তাহমিদ নাজিফার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, ভূতের মুখে রাম নাম। দ্য গ্রেট নারিফা জিজ্ঞেস করছে পড়াশোনার কথা। নাজিফার চোখ মুখ কালো করে তাকিয়ে রইল তাহমিদের দিকে। নাজিফার মুখের ভাবভঙ্গি দেখে শব্দযোগে হাসল তাহমিদ। ফাহিম বিদ্রূপ করে বলে, তোকে পুরো হুলো বিড়ালের মতো লাগছে। মনে হচ্ছে কেউ তোর সামনে মাছের কাঁটা নিয়ে গেছে। ফাহিমের কথায় রাগে ফসছে নাজিফা। নাজিফার রাগ দেখে মুচকি মুচকি হাসছে তাহমিদ। সপ্তাহ খানেক পরে তোর ক্লাস শুরু হবে। তার আগে কলেজ ড্রেস বানাতে হবে। আজ বিকেলে হাঁটতে বের হলে টেইলর্সের দোকানে যাব। তাহমিদ আর ফাহিম বাসা থেকে বেরিয়ে যেতেই নাজিফা আমেনা বেগমকে জড়িয়ে ধরে আহ্লাদি গলায় আবদারের স্বরে বলল, ও দাদি, আমাকে রান্না করা শিখাবে?
ফুপি বলেছে তোমার হাতের রান্না নাকি খুব মজা। আমেনা বেগম বিস্ফোরিত চোখ নাজিফার দিকে তাকিয়ে রইলেন। ও দাদি না বলবে না কিন্তু। আমেনা বেগম মুচকি হেসে বলেন, আচ্ছা ঠিক আছে। রাত পোহালে নতুন সপ্তাহ। আজ শুক্রবার বিধেয় সবাই বাসায়। তাহমিদ দুপুরে খাবার খেয়ে ঘুমিয়েছে, এখনো ওঠেনি। ফাহিম মাত্রই বাসা থেকে তড়িঘড়ি করে বের হল। মনে হয় খুব তাড়া তার। ফাহিমের যাওয়ার পানে বিস্মিত হয়ে তাকিয়ে রইল নাজিফা। ঠিক ২০ মিনিটের মাথায় কলিং বেল বেজে উঠল। দরজা খুলে সামনে তাকিয়ে আটকে উঠল সে। সম্মুখে দণ্ডায়মান কালো বোরকায় আপাদমস্তক আবৃত এক নারী। শুধু চক্ষুদ্বয় উন্মুক্ত। নিজের মাকে দেখে চিনতে এক মুহূর্ত দেরি হল নাজিফার। অসাড় হয়ে গেল তার কায়া। আচমকা ফুপিয়ে উঠে এলোমেলো পায়ে হেঁটে গিয়ে মাকে ঝাপটে ধরল সে। মায়ের বুকে মাথা রেখে নীরবে নেত্রজল পরিত্যাগ করছে। ফাহমিদা বেগম মেয়ের মাথায় পরম মমতায় স্নেহশীতল স্পর্শ দিতে লাগলেন। মায়ের আদুরে ছোঁয়া পেয়ে নাজিফার ক্রন্দনের অনুভূমিকত্ব যেন আরও প্রগাঢ় হল। আড়াল থেকে বেরিয়ে এলো সবাই। ফাহমিদা বেগম ঠোঁট ছোঁয়ালেন আত্মজার ললাটে। নিজেকে ঢেকে রাখার পরও চিনে ফেললি? অনবরত কেঁদেই চলেছে নাজিফা। কনিনিকার বর্ষণ যেন সময়ের সাথে সাথে ভারী হচ্ছে। কোনো রকম নাক টেনে কাপা কাপা গলায় বলল, কালো কাপড় দিয়ে যদি তোমার চক্ষুদ্বয় ঢেকে রাখতে তাও চিনে নিতাম। তোমার গায়ের মিষ্টি গন্ধটা আমি 1 মাইল দূর থেকে পাই। শুধু মা না, বাবাও যে এসেছে সেদিকে কি কারো খেয়াল আছে? খালেদ মোশাররফের শান্ত শীতল স্বর। মেয়েরা স্বভাবতই বাবার আদুরে হয়। বাবার সংস্পর্শে আহ্লাদী হয়ে উঠে মুহূর্তেই। দুনিয়া একদিকে তো বাবা আরেক দিকে। বাবার স্নিগ্ধশীতল গলার স্বর নাজিফা শ্রবণগোচর হতেই এইবার ঠোঁট উল্টে শব্দ করে কেঁদে দিল সে। খালেদ মোশাররফ কয়েক পা এগিয়ে এসে পরম মমতায় স্নেহার্দ্রতায় মেয়েকে বুকে আগলে নিলেন। বাবার বুকে মাথা রেখে একাধারে হেঁচকি দিয়েই কেঁদেই চলেছে নাজিফা। এসব কান্নাকাটি বন্ধ করে যদি এই অধমের ছোট্ট বাসায় পায়ের ধুলো দিতেন তো আমি ধন্য হয়ে যেতাম। যেভাবে কান্নাকাটি শুরু হয়েছে বিল্ডিং না ভেসে যায়। দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে কথাগুলো বলল তাহমিদ। ওয়াহিদা বেগম বিষণ্ণ মেঘমেদুর কণ্ঠে বললেন, এতখানি পথ ফাঁড়ি দিয়ে আমরাও এসেছিলাম না, ছেলে দুটো কাছে এলো আর ছেলের বউ। মায়ের কথা শুনে আহাম্মক হয়ে গেল ফাহিম। মায়ের দিকে কেবলাকান্তের মতো তাকিয়ে বলে, ইয়া বড় বড় দুটো লাগেজ হাতে নিয়ে তোমাকে জড়িয়ে ধরব? ফাহিমের কথাকে পাত্তা না দিয়ে ওয়াহিদা বলেন, শুন বাপ, ইচ্ছে থাকলে অনেক কিছু করা সম্ভব। বাবাকে ছেড়ে ফুপিকে দুহাতে জড়িয়ে ধরল নাজিফা। টুপ করে গালে একটা চুমু দিয়ে বলে, তুমি তো আমার আরেকটা মা ফুপি। তোমাকে ভুলব কেমন করে? ওয়াহিদা নাজিফার কপালে চুমু দিয়ে বলেন, আর তুই তো আমার ঘরের লক্ষ্মী। মায়ের কাছে এগিয়ে এলো তাহমিদও। জামান সাহেব চোখের সামনে এমন আবেগঘন ঘটনা অবলোকন করার পরে আক্ষেপের স্বরে বলেন, আমি তো বরাবরই অবহেলিত পুরুষ। আমি সব সময় সবার দৃষ্টিসীমার বাইরে থাকি। তা তুমি বাবা মায়ের কথা জিজ্ঞেস করেছ কবার? ভ্রু যুগল কুঁচকে কথাগুলো বললেন আমেনা বেগম। শাশুড়িকে দেখামাত্রই নাজিফাহকে ছেড়ে শাশুড়ির কাছে এলেন ওয়াহিদা। পায়ে ছুঁয়ে সালাম করতেই আমেনা বেগম বিরক্তির স্বরে বললেন, আহ, তাহমিদের মা তোমাকে না বলেছি পা ছুঁয়ে সালাম করা আমাদের ধর্মে নিষেধ করেছে। মুখে সালাম দেও। তারপর এক হাতে জড়িয়ে ধরে বললেন, কেমন আছো তোমরা? ওয়াহিদা বিষণ্ণ স্বরে বললেন, ছেলে দুটোকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে বয়স্ক এক বাচ্চাও বাড়িতে নেই। ভালো থাকি কি করে?
মাকে দেখে কয়েক পা এগিয়ে এসে মায়ের কপালে চুম্বন করল জামান সাহেব। বাসায় প্রবেশ করে ফ্রেশ হয়ে নিল সবাই। ড্রয়িং রুমে সবাই জড়ো হতেই ফাহমিদা বেগম আর ওয়াহিদা ব্যাগ থেকে একে একে সব জিনিসপত্র নামাতে লাগলেন। ফাহমিদা বেগম আতপ চাল আর হরেক রকমের শুকনো পিঠা বের করে বলেন, তোর পছন্দের সব রকমের পিঠা শুকিয়ে নিয়ে এসেছি, মাঝে মাঝে ভেজে খেতে পারবি। ওয়াহিদা ফ্রোজেন একটা মাছ বের করে বললেন, পুকুরে জাল ফেলেছিল। তাহমিদ, তোর তো মুড়িঘণ্ট পছন্দ, তাই আমি বড় কাতল মাছটা রেখে দিয়েছিলাম। ওয়াহিদা একে একে তাহমিদের পছন্দের আরও অনেক কিছু বের করলেন। ফাহিম তীক্ষ্ণধার দৃষ্টিতে দাঁত কটমট করতে লাগল। ধৈর্যের বাঁধ ভাঙতেই রাগে ফোঁস করতে করতে নাক ফুলিয়ে বলে, বড় ছেলের পছন্দের সবকিছু এনেছে, আমাকে কুড়িয়ে পেয়েছে বলে আমার দিকে কারো নজর নেই। লোকে ঠিক বলে, চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। আমার পছন্দ অপছন্দের কথা কাউকে মনে রাখতে হবে না। রাগ দেখিয়ে ধোপাদপ পা ফেলে রুমে চলে গেল ফাহিম। ফাহিম চলে যেতেই সকলে শব্দযোগে হাসতে লাগল। ফাহিম রুমে গিয়ে ধপ করে গিয়ে বালিশে মুখ গুজে খাটে শুয়ে পড়ল। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ওয়াহিদা এসে ছেলের মাথায় হাত রাখল। মায়ের স্পর্শ বুঝতে পেরে কপট রাগ দেখিয়ে ফাহিম বলল, আদর দেখাতে আসবে না একদম। যাও, নিজের বড় ছেলের কাছে যাও। আমি কে? আমি তোমার ছেলে না, আমাকে তো কুড়িয়ে পেয়েছ। ছেলের রাগ দেখে মৃদু হাসলেন ওয়াহিদা। পরম মমতায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলেন ছেলের মাথায়। ধীর মন্থর গলায় ফাহিমের কানের গিয়ে বললেন, তোর পছন্দের মাংসের শুটকি এনেছি, রাতে ঝাল ঝাল করে রান্না করে দিব। মায়ের কথা শ্রবণেন্দ্রিয় হতেই চট করে উঠে বসল ফাহিম। উৎফুল্লিত কণ্ঠে মায়ের দিকে তাকিয়ে বলল, সত্যিই মাংসের শুটকি এনেছ? কতদিন হলো তোমার হাতের ঝালঝাল মাংসের শুটকি রান্না খাই না। রাতে ফাহমিদা বেগম আর ওয়াহিদা রান্নার আয়োজন করতেই নাজিফাহ তাদের সামনে গিয়ে নত মস্তকে আবদারের স্বরে বলল, ফুপি, আমি তোমার কাছ থেকে মুড়িঘণ্ট রান্না শিখব, ঠিক তুমি যেভাবে রাঁধো সেভাবে। মেয়ের মুখে রান্না শেখার কথা শুনে বিস্ফোরিত চোখে মেয়ের দিকে নির্নিমেষ তাকিয়ে রয় ফাহমিদা বেগম। ওয়াহিদারও নাজিফার কথা ঠিক হজম হচ্ছে না। কপাল কুজিত করে ওয়াহিদা বললেন, হঠাৎ রান্না শেখার শখ হল, ব্যাপার কি? তাও মু ওরি ঘ নো। কথা অর্ধ সমাপ্ত রেখেই চুপ হয়ে গেলেন ওয়াহিদা। কিছু একটা ভাবতেই তার চোখ দুটো চকচক অত্যুজ্জ্বল হয়ে উঠল। অতঃপর উৎসাহিত গলায় বললেন, শুধু মুড়িঘণ্ট, আরও অনেক রান্না তোকে শিখাব। যেসব রান্নার ঘ্রাণ কেউ একজন পেলে আহ্লাদে আটখানা হয়ে যায়। নত মস্তকে লাজুক হাসে নাজিফাহ। ফাহমিদা বেগমের সমস্ত ব্যাপার যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। ওয়াহিদার দিকে অনুসন্ধানী দৃষ্টিপাত করতেই সে চোখের ইশারায় কিছু একটা বলল। অধর জোড়া প্রসারিত হল ফাহমিদা বেগমেরও। উনি প্রফুল্লচিত্তে চোখ বড় বড় করে তাকালেন ওয়াহিদার অভিমুখে। তার চাহনির অর্থ, সত্যি? ওয়াহিদা উপর নিচ মাথা নাড়ে। ফাহমিদা স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, এবার তাহলে তার মেয়ে একটু একটু করে সবকিছু বুঝতে পারছে। তাহমিদের পছন্দ অপছন্দের দিকে নজর পড়েছে তার। খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পরে বিপত্তি সৃষ্টি হয় শোয়া নিয়ে। বেডরুম দুইটা, কিন্তু মানুষ অনেকজন। অনেক চিন্তাভাবনা করার পর ঠিক হয়, এক রুমে খাটের উপরে থাকবেন আমেনা বেগম আর নাজিফাহ। নিচে বিছানা করে থাকবেন ওয়াহিদা আর ফাহমিদা বেগম। আর অন্য রুমের খাটে থাকবেন জামান সাহেব আর খালেদ মোশাররফ। আর নিচে বিছানা করে থাকবে তাহমিদ আর ফাহিম। মাঝরাতে হাঁসফাঁস করতে লাগল তাহমিদ। কিছুতেই তার ঘুম আসছে না।
কারণ এই সময়টায় সে ড্রিম লাইটের আবছা আলোয় চোখ ভরে দেখত ঘুমন্ত নাজিফাকে। চোখের তৃষ্ণা মিটাত সে। আজ সেখানে যাওয়াটা বেমানান। মা শাশুড়ি সবাই আছে। আকস্মিক কারো কাছে ধরা পড়ে গেলে ব্যাপারটা দৃষ্টিকটু। তপ্ত শ্বাস ফেলে উঠে বসল সে। ধীর পায়ে এগিয়ে গিয়ে জানালার একপাশ খুলে অন্তরিক্ষের জ্বলজ্বল করতে থাকা নক্ষত্র দেখতে লাগল। কয়েকদিন তাকে এসব দেখেই চোখের তৃষ্ণা মিটাতে হবে। আজ কলেজে নাজিফার প্রথম দিন। তাহমিদ সাথে করে কলেজে নিয়ে এসেছে। শ্রেণীকক্ষ দেখানোর পরে তাহমিদ শান্ত, অঘোর কণ্ঠে নাজিফাকে উদ্দেশ্য করে বলল, এই পরিবেশটা তোর জন্য একেবারে নতুন। তুই গ্রামে বড় হয়েছিস, আর এটা শহর। হয়তো প্রথম প্রথম কারো সাথে তোর মিশতে খুব কষ্ট হবে। একবার এই পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারলে আর সমস্যা হবে না। রেগুলার কয়েকদিন ক্লাস করলে বন্ধুবান্ধবও হয়ে যাবে। তোর ক্লাস টিচার ফারুক স্যার আমার ফ্রেন্ডের বড় ভাই। কলেজে কোনো সমস্যা হলে বা কেউ কিছু বললে স্যারকে বললে হবে। বাকিটা উনি সামলে নিবে। আর একটা কথা, তোকে আগেও বলেছি, তোর হাতে কিন্তু শুধু বাবার সম্মান না, আমার সম্মান এবং আমার পরিবারের সম্মান জড়িত। এটা ঢাকা শহর, মুখোশের আড়ালে অনেক অমানুষও থাকে। নিজেকে হেফাজত করবি। সব সময় তো আর আমি পাশে থাকব না। হুট করে কেউ ভাব করতে আসলে পাত্তা দিবি না। এতটুকু বলে এদিক ওদিক তাকালো তাহমিদ। আশেপাশে ছাত্রছাত্রীর অভাব নেই। তাহমিদের খুব ইচ্ছে করছিল নাজিফার কপালে উষ্ণ স্পর্শ দিতে, কিন্তু তা আর হবে না এখন। মৃদু হেসে বলে, যা এখন ক্লাসে যা। ছুটির পর কোথাও যাবি না। আমি এসে নিয়ে যাব। ক্লাসে গিয়ে চুপচাপ হয়ে বসে আছে নাজিফা। ক্লাসে সবাই যে যার মতো ব্যস্ত। নিজেকে খুব একা লাগছে তার। হুট করে একটা মেয়ে তার পাশে এসে বসল। কোনো রকম কথা বলল না সে। মেয়েটা নাজিফার বাহুতে খোঁচা দিয়ে বলল, আমি তোমার সাথে বসেছি, কথা বলছো না কেন? ঠোঁট উল্টে চোখ মুখ কুঁচকে তাকালো নাজিফা। মেয়েটা কাঁদো কাঁদো হয়ে বলল, আমার সব ফ্রেন্ডরা অন্য কলেজে ভর্তি হয়ে গেছে। আমি এই কলেজে একা। তুমি আমার ফ্রেন্ড হবে? নাজিফা খুশিতে ডগমগ হয়ে বলল, সত্যি? সেই কখন থেকে একা একা বসে আছি। মেয়েটা হেসে বলল, আমার নাম জান্নাত। তোমার নাম কি? নাজিফা মুচকি হেসে বলে, নাজিফা। ছুটি হওয়ার আগেই কলেজ গেইটে এসে দাঁড়িয়ে আছে তাহমিদ। নাজিফার বের হওয়ার অপেক্ষায় আছে সে। হঠাৎ নাজিফাকে কোনো মেয়ের সাথে হাসতে হাসতে আসতে দেখে কপালে ভাঁজ পড়ে তার। গেইট থেকে বের হয়েই জান্নাত নাজিফার থেকে বিদায় নিয়ে চলে যায়। তাহমিদ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে নাজিফার দিকে। নাজিফা তাহমিদের দিকে এগিয়ে গিয়ে বলল, তাড়াতাড়ি বাসায় চলেন, খুব খিদে পেয়েছে। বাব্বা, একদিনে বান্ধবীও বানিয়ে ফেলেছিস। আমি তো ভেবেছিলাম আমি কলেজ এসে দেখব তুই কান্না করছিস। ঠাট্টা করে বলল তাহমিদ। নাজিফা কিছু না বলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তাহমিদ দিকে। রিকশায় উঠার পর তাহমিদ নাজিফার একটা হাত খুব শক্ত করে ধরে রাখল। কোলাহলপূর্ণ রাস্তা ছেড়ে রিকশা একটু নিরিবিলি রাস্তায় উঠতেই তাহমিদ রিকশার হুড তুলে দিল। নিজের মুঠোয় রাখা নাজিফার হাতটায় আলতো করে ঠোঁট ছুয়াল। কেঁপে উঠল নাজিফার সর্বাঙ্গ। তাহমিদ যে এমন কাণ্ড করবে হয়তো এটা তার ধারণার বাইরে ছিল। মাথা তুলে চোখ বড় বড় করে তাহমিদের অভিমুখে নেত্রপাত করতেই তাহমিদ মৃদু হেসে আলতো করে জড়িয়ে ধরল এক হাতে। রিকশাওয়ালার দিকে তাকিয়ে লজ্জায় নেতিয়ে গেল নাজিফা। রিকশাওয়ালা একমনে রিকশা চালিয়ে যাচ্ছে। পিছনে কি হচ্ছে এসব তার ধারণার বাইরে। বাসার কাছাকাছি আসতেই ঠিক হয়ে বসে তাহমিদ।
বাসায় এসে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে যায় নাজিফা। মা আর ফুপি খোশগল্পে মেতে আছে বলে আর বিরক্ত করল না সে। তাহমিদ বিছানায় পিঠ লাগাতেই নিদ্রা ভর করল চোখে। আচমকা রান্নাঘর থেকে নাজিফার চিৎকারের শব্দ পেয়ে দিক বেদিক দিশা না পেয়ে হুড়মুড়িয়ে গেল রান্নাঘরের দিকে। তাহমিদের পিছু পিছু বাকি সবাইও গেল। রান্নাঘরের দৃশ্য অবলোকন হওয়া মাত্রই চোখে মুখে কাঠিন্যভাব দেখা দিল তাহমিদের। রান্নাঘরে এসে আর ভাত খেতে ইচ্ছে করল না নাজিফার। মা আর ফুপিকে বিরক্ত না করে নিজেই নুডলস রান্না করতে এলো। যেহেতু নুডলস রান্না করতে সে পারে সেহেতু তাদের বিরক্ত করার আর মানেই হয় না। সেদ্ধ নুডলসের পাতিল চুলা থেকে নামাতে গিয়ে হাত ফসকে বাম পায়ের উপর পড়ে যায়। গরম পানি পায়ে পড়ার সাথে সাথেই নাজিফা ওমাগো বলে চিৎকার করে ওঠে। মাত্রই চোখ লেগে এসেছিল তাহমিদের। নাজিফার চিৎকারে ধরফরিয়ে উঠে সে। দিক বেদিক দিশা না পেয়ে একছুটে রান্নাঘরে আসে। তার পিছু পিছু বাকি সবাইও এলো। রান্নাঘরের চিত্র দেখে তার মুখে কাঠিন্যভাব দেখা দিল। পাতিল একপাশে, নুডলস ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেতে। অন্য পাশে নাজিফা পা ধরে বসে কান্না করছে। তাহমিদ সাবধানে নাজিফার কাছে গিয়ে এক প্রকার টেনেই তুলল তাকে। ওয়াশরুমে এনে পায়ে পানি দিতেই তাহমিদের শার্ট খামচে ধরল সে। প্রচুর জ্বালাপোড়া করছে পা। বাকি সবাই নিঃশব্দে প্রস্থান করল সেখান থেকে। ড্রয়িং রুমে নাজিফাকে বসিয়ে তাহমিদ ফার্স্ট এইড বক্স থেকে অয়েন্টমেন্ট নিয়ে আসল। চোখ মুখ তার আগুন লাল হলেও সে সযত্নে নাজিফার পায়ে অয়েন্টমেন্ট লাগিয়ে দিচ্ছে। দেওয়া শেষ করে উঠে দাঁড়াল সে। রক্তিমবর্ণ চোখে নাজিফার দিকে তাকিয়ে বলে, বড্ড রান্নার শখ না তোর? ভবিষ্যতে আমি তোকে হেসেলে রেখেই মারব। কোনো কাজ করতে হলে আগে দেখতে হয় বড়রা কিভাবে করে। সতর্ক অবলম্বন করতে হয়। তোর নুডলস খেতে ইচ্ছে করছে এটা বললে কেউ তোকে রান্না করে দিত না? মাথা নত করে ফেলে নাজিফা। একের পর একদিনের সমাপ্তি ঘটিয়ে ক্যালেন্ডারের পাতা উল্টায়। কোনো কোনো দিন কাটে আনন্দমুখর, আবার কোনো কোনো দিন কাটে বিষণ্ণতায়। হেমন্তকাল শেষে শীতের আগমন ঘটেছে। প্রকৃতি হয়েছে রুক্ষ। এক এক করে গাছের সব পাতা ঝরে যাচ্ছে। গ্রামাঞ্চলে শীতের প্রকোপ থাকলেও শহরের শীত ওই কুয়াশা আবৃত ভোর পর্যন্তই। শহরে ঋতু পরিবর্তনের তেমন একটা প্রভাব দেখা যায় না। 12 মাসই ফ্যান চালু দিয়ে ঘুমোতে হয়। নাজিফার কলেজ, কোচিং, বাসা আর তাহমিদের কোচিংয়ে ক্লাস নেওয়া, নিজের পড়াশোনা চালিয়ে দিনগুলো বেশ যাচ্ছে। ফাহিম ঢাকা কলেজে ভর্তি হয়েছে ইংরেজি বিভাগে। এখান থেকে যাতায়াতের সমস্যা বলে কলেজের কাছেই একটা মেসে উঠেছে। বৃহস্পতিবার রাতে আসে, আবার শুক্রবার বিকেলে চলে যায়। তাহমিদ আর নাজিফার বাবা মা দিন 10 থাকার পরে আবার গ্রামে ফিরে গিয়েছিল। সেই দিন নাজিফা মায়ের শাড়ির আঁচল টেনে ছোট বাচ্চাদের ন্যায় কেঁদেছিল। ফাহমিদা বেগম মেয়েকে সান্ত্বনা দিল ও আড়ালে তিনিও চোখের পানি বিসর্জন দিয়েছেন। নাজিফার মনের সেই বিষণ্ণতার পাহাড়কে দূর করার জন্য সেই দিন দ্বিতীয়বারে ন্যায় মাঝরাত অবধি দুজন ছাদে বসেছিল। পার্থক্য হল সেদিন পূর্ণিমা ছিল না, ঘোর অমাবস্যা ছিল। চারদিকে ঘুটঘুটে আধারের মাঝে একটা চাদর গায়ে জড়িয়ে বসেছিল ছাদের কিনারায়। নাজিফা বিষণ্ণ আর বেদনার্ত মন শান্ত করার জন্য আঁকড়ে ধরেছিল তাহমিদের বুক। আর তাহমিদ ভালোবেসে আগলে নিয়েছিল নাজিফাকে। বাসায় কেউ না থাকলে আমেনা বেগমের সময় কাটে নিতুর মায়ের সাথে গল্প করে। নাজিফা যখন কলেজ থেকে ফিরে তখন নাজিফা গল্পের ঝুড়ি নিয়ে বসে। কাকে কিভাবে বোকা বানালো, কার সাথে কি করল এসব বলে আর হাসতে হাসতে লুটোপুটি খায়। দুষ্টুমির জন্য কলেজে মোটামুটি পরিচিত সে। নিজের ক্লাস শেষ করে ভার্সিটি থেকে মাত্রই অফিস রুমে এসে বসেছে তাহমিদ।
একটা শীট চেক করার জন্য হাতে নিতেই মোবাইল বেজে উঠল তার। মোবাইল স্ক্রিনে ফারুক স্যারের নাম্বার দেখে কপালে সূক্ষ্ম রেখার ভাঁজ পড়ে। মনে মনে দোয়া পড়ে কল রিসিভ করল যেন নাজিফার নামে কোনো বিচার না হয়। কল রিসিভ করে সালাম দিতে দিতেই ওপাশ থেকে বলল, তাহমিদ কাকে কলেজে ভর্তি করিয়ে দিয়ে গেলে? আমি ভেবেছিলাম গ্রামের মেয়ে শান্ত প্রকৃতির হবে। এ তো সারা কলেজ মাথায় তুলে রাখে। আজ কোনো কারণে আমার মেজাজ খুব খারাপ ছিল। মনে করেছি ক্লাসে গেলে হয়তো ছাত্রছাত্রীরা আস্ত থাকবে না। সে আমার রাগত চেহারা দেখে বলল, স্যার রাগলে আপনাকে বেশি সুন্দর লাগে। আপনি এখন থেকে রেগে থাকবেন। আমি সিউর ম্যাম আপনার রাগ দেখেই পাগল হয়েছিল। শত চেষ্টা করেও নিজের মুখের গাম্ভীর্যতা ধরে রাখতে পারিনি। ফিক করে হেসে দিয়েছিলাম। মাইর দিবেন স্যার, তাহলে পরবর্তীতে এমন দুষ্টুমি আর করবে? মাইরের উপর আর ঔষধ নাই। তাহমিদের কথায় মলিন হাসলেন উনি। তাহমিদ, তুমি নিজেও টিচিং প্রফেশনে আছো, তুমি বুঝবে। কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা হাজার দুষ্টুমি করলেও তাদের উপর রাগ করা যায় না। নাজিফা তাদের কাতারেই পড়ে। তুমি জানো কি না জানি, কয়েকদিন আগে ওর ফ্রেন্ড জান্নাত প্রেশার ফল করে সেন্সলেস হয়ে যায়। কোনো মাও হয়তো এভাবে কান্না করত না সে যেভাবে বান্ধবীর জন্য কান্না করেছে। যতই দুষ্টুমি করুক না কেন সে কিন্তু একেবারে সরল। মৃদুস্বরে হাসল তাহমিদ। প্রিয় মানুষের প্রশংসা সবারই শুনতে ভালো লাগে। হুট করে ইচ্ছে হল প্রেয়সীর ক্লান্ত, পরিশ্রান্ত, ঘর্মাক্ত আনন্দ দেখার জন্য। ঘড়ির কাঁটার দিকে তাকাল সে। নাজিফার কলেজ ছুটি হতে আরও 15 মিনিট। কেউ একজনকে ডাকল তাহমিদ। শাওন ভাই, আমার ক্লাস টাইমে আপনি ক্লাসটা নেন। আমি আপনার ক্লাসটা আমি করব। ব্যস্ত পায়ে ছুটল বাইরে। কলেজ গেইটে পা দিতেই ছুটির ঘণ্টা বাজল। প্রায় মিনিট 10 পরে নাজিফা কলেজের বাইরে পা দিল। জান্নাতের সাথে কথা বলতে বলতে হঠাৎ তাহমিদকে দেখে কপাল কুজিত হল তার। জান্নাতকে সাথে নিয়ে তাহমিদের মুখোমুখি হল সে। ভ্রু যুগল কুচকে প্রশ্ন করল, আপনার তো কোচিং সেন্টারে থাকার কথা, এখানে যে? জান্নাতের দিকে তাকিয়ে কোনো উত্তর দিল না তাহমিদ। নাজিফার প্রশ্নের জবাবে শুধু শব্দহীন হাসল। হাসি দেখে যা বুঝার বুঝে নিল নাজিফা। তার মনের দ্বারেও আজকাল অনুভূতিরা করা নাড়ে। তাহমিদের প্রকাশিত অপ্রকাশিত সকল আবেগ, অনুরাগ, গভীর প্রণয় যেন তার হৃদ্গহীনেও অনুভূতির অন্বেষণ ঘটাচ্ছে। মাঝে মাঝে তাহমিদের নিক্ষেপ করা শান্ত চাহনি, হুটহাট গভীর স্পর্শ তার বক্ষপঞ্জর শীতল থেকে শীতল করে তুলে। জান্নাত ব্যস্ত ভঙ্গিতে বলল, নাও তুই তাহলে ভাইয়ার সাথে যা, আমার টেইলর্সের দোকানে গিয়ে লেট হবে। নাজিফা বলল, তাহলে আমিও যাই তোর সাথে। ভাইয়া যেহেতু এসেছে তাহলে তোর আর উল্টো পথে যাওয়ার দরকার নেই। তুই ভাইয়ার সাথে যা, আমি আসছি। আমার জন্য বসার জায়গা রাখবি কিন্তু। রিকশায় চড়ে বসতেই নাজিফা পুনশ্চ প্রশ্ন করল, তখন কিন্তু বলেনি হঠাৎ কেন এসেছেন? তাহমিদ তার অধৈর্যরা প্রসারিত করে নাজিফার একটা হাত মুঠোবন্দি করল। কেউ একজনের এলোমেলো কেশ, ক্লান্ত চাহনি একটা নজর দেখার জন্য হৃদগহ্বরে স্পৃহা জেগেছিল। তাই এক মুহূর্ত দেরি না ছুটে এলাম। কারো ক্লান্তি মাখা আনন্দ দর্শন করে নিজের মানসিক ক্লান্তি দূর করার জন্য। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল নাজিফা। তাহমিদ নাজিফার সেই তীক্ষ্ণ দৃষ্টিকে উপেক্ষা করে বলল, বেশি ক্লান্ত লাগলে আমার কাঁধে মাথা রেখে ক্লান্তি নিবারণ করতে পারিস, আমি মাইন্ড করব না। নাজিফা উষ্ণ শ্বাস ফেলে বলল, আপনিও ক্লান্ত আমিও ক্লান্ত। থাক দুজনের ক্লান্তি, নিস্তেজ ভাব আর অবসন্নতা আপনার কাঁধে রেখে আপনার বোঝা আর না বাড়াই।
তাহমিদ ভ্রু নাচিয়ে বলল, কেউ একজন মনে হচ্ছে খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে। সে কি অতি দ্রুত পুরোপুরি মিসেস তাহমিদ হওয়ার জন্য আপ্রাণ প্রয়াস চালাচ্ছে নাকি? তাহলে কিন্তু আগেভাগে তাহমিদ বলে দিচ্ছে 100তে 150 পেলেও তাহমিদের কথার নড়চড় হবে না। আগে এইচএসসি পাশ করতে হবে, তারপর অন্য কিছু। তাহমিদের কথা শ্রবণেন্দ্রিয় হতেই সুচালো দৃষ্টিতে তাকালো নাজিফা। তাহমিদ 32 পার্টি দাঁত বের করে বলল, তার আগে এই রাক্ষসের মতো নখগুলো কাটতে হবে। বিকজ সেফটি ফার্স্ট। আমার অক্ষত দেহটাকে কেউ সুযোগ পেয়ে ক্ষত বিক্ষত করবে সচেতন নাগরিক হয়ে, এটা আমি অন্তত চাই না। চোখ পাকিয়ে তাহমিদের বাহুতে চিমটি কাটে নাজিফা। ইংরেজি ক্লাস নিচ্ছে তাহমিদ। বোর্ডে টেন্সের স্ট্রাকচার লিখছে সে। নাজিফার পানির পিপাসা পাওয়ায় সে ফিসফিস করে জান্নাতের কাছে পানি চাইতেন। সামনে থেকে আরেকটা মেয়ে বলে উঠল, স্যার, নাজিফা কথা বলছে। তার বিশৃঙ্খলার জন্য আপনি কি বলছেন কিছুই শুনতে পাচ্ছি না। মেজাজ খারাপ হয়ে গেল তাহমিদের। ক্লাসে বিশৃঙ্খলা সৃষ্টি করা তার মোটেও পছন্দ না। আর নাজিফার নাম নেওয়ায় রাগের মাত্রা যেন বাড়ল। মার্কার পেনের মুখ আটকে পিছনে ফিরে ক্রোধান্বিত গলায় বলল, স্ট্যান্ড আপ নাজিফা। আকস্মিক কাণ্ডে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল নাজিফা। সবটাই যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। কথাই বলল কখন আর বিশৃঙ্খলাই করল কখন? পিপাসা পাওয়ায় ফিসফিস করে তো শুধু পানিই চাইল, আর কিছু তো না। তাহমিদ পুনশ্চ গর্জে উঠে বলল, আইসে স্ট্যান্ড আপ। ধমকের শব্দে কেঁপে উঠল নাজিফা সহ বাকিরাও। উঠে দাঁড়াল সে। তাহমিদ দাঁতে দাঁত চেপে বলল, বলেছি না ক্লাসে বিশৃঙ্খলা আমার পছন্দ না। ক্লাস ভালো না লাগলে চলে যাবেন। অন্যকে বিরক্ত করার মানে কি? অভিমানেরা ভিড় জমাতে লাগল মনের আনাচে কানাচে। আর সেই অভিমানগুলো অশ্রু হয়ে জমতে শুরু করল কনিনিকার কোণে। যেন পলক ফেললে বৃষ্টি হয়ে ঝরবে অভিমানের অশ্রু। রাগে অভিমানে ব্যাগটা নিয়েই ক্লাস থেকে বেরিয়ে গেল সে। নাজিফার যাওয়ার পানে তীক্ষ্ণধার দৃষ্টিতে তাকিয়ে রইল তাহমিদ। পরপর কয়েকটা শ্বাস ফেলে নিজেকে শান্ত করার প্রয়াস চালাল সে। নিস্তব্ধতায় ছেয়ে গেল পুরো ক্লাসরুম। এর আগে তাহমিদকে এত রাগতে কেউ দেখেনি। জান্নাত সামনের মেয়েটার দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। ক্লাসে ঘুরে ঘুরে টপিক বুঝাচ্ছে তাহমিদ। বোর্ডে গিয়ে আরেকটা স্ট্রাকচার লিখতেই আচমকা দুকদম পিছিয়ে এলো সে। সম্মুখের আপতিত দৃষ্টিগোচর হতেই চোখ মুখ শক্ত হয়ে এলো তার। ক্রোধে হাতের মার্কার পেনটা চেপে ধরল সে। প্রেয়সীর ক্রন্দনরত অভিমানী আনন আক্ষিপ্তে ভাসতেই বিষণ্ণতায় আচ্ছাদিত হয়ে গেল তাহমিদের অন্তর। পরক্ষণে মনকে সান্ত্বনা দিল এই বলে যে, পড়াশোনার সাথে নো কম্প্রোমাইজ। এখন সে প্রেয়সী না, সে এখন ছাত্রী। স্ট্রাকচার বোঝানো শেষে সবাইকে এক্সারসাইজ করতে দিল তাহমিদ। ক্লাসের এই মাথা থেকে ওই মাথা রাউন্ড দিয়ে দেখতে লাগল সবার এক্সারসাইজ। জান্নাত তাহমিদকে ডাকল, স্যার, এক্সারসাইজের 4 নাম্বারটা বুঝতে পারছি না, একটু যদি বুঝিয়ে দিতেন। তাহমিদ কাছে এসে কলমটা হাতে নিয়ে বুঝাতেই জান্নাত সবার অগোচরে ধীর মৃদু স্বরে বলল, নাজিফা কোনো বিশৃঙ্খলা করেনি। পিপাসা পেয়েছিল বলে জাস্ট জিজ্ঞেস করেছে আমার কাছে পানি আছে কিনা। আজ আমরা টিফিন পিরিয়ডেও কিছু খাইনি। প্ল্যান ছিল কিছু খেয়ে তারপর কোচিংয়ে আসব, কিন্তু তার আগেই আপনি কলেজে চলে এসেছেন। হাতের কলমটা ফেলে তাহমিদ বিস্মিত হয়ে গেল। চোখ বড় বড় করে জান্নাতের দিকে তাকাতেই জান্নাত মলিন হেসে বলল, আর বোঝাতে হবে না স্যার, বুঝে গেছি। তিমিরাচ্ছন্ন হয়ে গেল তাহমিদের মুখ। মন খারাপ নামক মেঘেরা জমতে শুরু করল মনের আকাশে। জীবনের প্রথমবার মেয়েটার সাথে এমন কঠোর, অত্যুগ্র,
রূঢ় ব্যবহার করল, তাও বিনা কারণে। নিজের উপর প্রচণ্ড রাগ হতে লাগল তার। থমথমে বিষণ্ণ মুখ নিয়ে বোর্ডের সামনে গিয়ে দাঁড়াল। হঠকারিতায় করা কার্যকলাপের জন্য আফসোস হতে লাগল তার। বিষণ্ণতাকে একপাশে রেখে সকলের উদ্দেশ্যে বলল, সবার এক্সারসাইজ শেষ? আর কারো কোনো প্রবলেম আছে? সকলেই না বোধক মাথা নাড়ে। আরেকটা টপিক নিয়ে আলোচনা করার জন্য বোর্ডে লিখতেই শ্রেণীকক্ষের জানালা দিয়ে মনে হলো কিছু একটা দেখল সে। দুকদম পিছিয়ে এসে দাঁড়াল জানালা বরাবর। জানালা বরাবর থাকা ফুচকা স্টলের দিকে দৃষ্টিপাত করেই চোখ মুখ শক্ত হয়ে এলো তার। নাজিফা আরেকটি ছেলে হাসতে হাসতে ফুচকা খাচ্ছে। কথার মাঝে ছেলেটা টিস্যু এগিয়ে দিল নাজিফার অভিমুখে। হাসিমুখে তা গ্রহণ করল নাজিফা। দৃশ্যটি দৃষ্টিগোচর হতেই রাগে, ক্ষোভে, ক্রোধে হাতে থাকা মার্কার পেনটা চেপে ধরল সে। তার হৃদগহ্বরে জ্বলন শুরু হল। ঈর্ষান্বিত হল সে। একজন প্রেমিক পুরুষ হিসেবে সে তার বক্ষস্থলে জেলাসির আনাগোনা টের পেল। বোর্ডের কাছে এসে মিনিট দুয়েক চোখ বন্ধ করে রাখল। যাও ব্যবহারের জন্য খারাপ লাগা শুরু করেছিল, এখন রাগ আর ক্রোধের মাত্রাটা তরতর করে বাড়ছে। টপিকটা সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়ে ক্লাস থেকে বেরিয়ে এলো তাহমিদ। ক্লাস থেকে বেরিয়ে এসে সোজা ওয়াশরুমে গেল। ট্যাপ চালু করে মাথায় পানি দিতে লাগল। বুঝলি, আজ আমার কলিজা ঠান্ডা হয়েছে। আমার না নাজিফাহকে একদম পছন্দ না। এতদিন এমন একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। ইস, নাজিফার মুখটা দেখার মতো ছিল। পাশে থাকা মেয়েটি স্বাভাবিকভাবে বলল, আজকে তোর কাজটা মোটেও ঠিক হয়নি। তুই কি ভেবেছিস নাজিফা তোকে ছেড়ে দিবে? মোটেও না। ওয়াশরুম থেকে মাত্রই তাহমিদ বের হয়েছিল, আকস্মিক কথাগুলো কর্ণগোচর হতেই পা থেমে গেল তার। অতঃপর মেয়ে দুটিকে পাশ কাটিয়ে যেতেই তাদের চোখে মুখে আতঙ্ক ভর করল। রাস্তায় বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে নাজিফাকে খোঁজার চেষ্টা করল তাহমিদ। আশেপাশে কোথাও নেই। অগত্যা একা একা রিকশায় চড়ে বসল বাসায় যাওয়ার উদ্দেশ্যে। কলিং বেল চাপতেই আমেনা বেগম দরজা খুললেন। রাগত স্বরে বললেন, তুই আজকে বিনা কারণে মেয়েটাকে সবার সামনে ধমক দিয়েছিস? আচমকা দাদির কথায় ভরকাল তাহমিদ। তারপর দাদির দিকে সুচালো দৃষ্টিতে তাকিয়ে বলল, যখন ধমকেছি তখন সে আমার না ছিল মামাতো বোন আর না বউ। একজন ছাত্রী হিসেবে বকেছি। বউ হিসেবে তার সকল বাচ্চামু আমি সাদরে গ্রহণ করে নিব। তার পাগলামি আমি সহ্য করব, কিন্তু ছাত্রী হিসেবে তার কোনো ফাঁকিবাজি আমি মেনে নিব না। আমেনা বেগম রূঢ় গলায় বলল, হাতে কি তোর? কিছু না। তবে তুমি আগামী 1 ঘন্টা ওই রুমের আশেপাশে যাবে না। আমেনা বেগম মুখ ভেঙচিয়ে বললেন, আমার এত ঠেকা পড়েনি। তাহমিদ দ্বারে পা দিয়ে দেখল নাজিফা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। শব্দ করে দ্বারের দুকপাট বন্ধ করল। মাথা থেকে কাঁথা সরিয়ে ফোলা ফোলা আঁখি পল্লব মেলে তাকালো নাজিফা। প্রেয়সীর এলোমেলো আনন্দ দেখে অন্তর্দেশে তোলপাড় সৃষ্টি হল তাহমিদের। কয়েকটা শুকনো ঢুক গিলে সে। চেহারায় গম্ভীর ভাব এনে রাশভারী গলায় বলল, রাস্তায় দাঁড়িয়ে ছেলের সাথে 1 প্লেটে ফুচকা খেয়ে ক্লান্ত হয়ে গেছেন বুঝি? তাই কলেজ ড্রেস না পাল্টে সোজা শুয়ে পড়েছেন ক্লান্তি দূর করার জন্য? তাহমিদের কথা শ্রবণেন্দ্রিয় হতেই রাগে ফুঁসতে লাগল নাজিফা। নাজিফার রাগকে গ্রাহ্য করল না তাহমিদ। হাতে থাকা প্যাকেটটা নিয়ে নাজিফার বরাবর বসল। তারপর নাজিফাকে ইশারায় সেগুলো দেখিয়ে বলল, এখানে 40 পিস ফুচকা আছে। একেবারে ঝাল দিয়ে বানানো। আমার সামনে এখন এগুলো শেষ করবি। তোর খুব ফুচকা খাওয়ার শখ না? আজ দেখব তুই কত ফুচকা খেতে পারিস।
নাজিফা অগ্নি দৃষ্টিতে একবার তাহমিদের দিকে আরেকবার ফুচকাগুলোর দিকে তাকালো। দাঁত কিরমির করে বলল, সবগুলো ফুচকা আমি এখানে আপনার সামনে বসে শেষ করব। তবে আমার একটা শর্ত আছে। শর্তের কথা শুনে ললাটে সূক্ষ্ম রেখার ভাঁজ পড়ে তাহমিদের। কুজিত কপালে তাহমিদ নাজিফার দিকে তাকালো। ফুচকা খাওয়ার সময় আমি যদি ঝালে কাতরাই তাহলে আপনি আমাকে পানি দিতে পারবেন না, আর না আমাকে খাওয়ার জন্য নিষেধ করতে পারবেন। তাহমিদকে কিছু বলার সুযোগ না দিয়ে ঝালটকে ডুবিয়ে একের পর এক ফুচকা মুখে দিতে লাগল নাজিফা। বিস্মিত চোখে তাকিয়ে রইল তাহমিদ। 5টা ফুচকা মুখে দেওয়ার নাজিফা সত্যিকার অর্থে ঝালের অস্তিত্ব অনুভব করল। ঝালে কান দিয়ে গরম ধোঁয়া বেরুচ্ছে তার। ঝালে ঠোঁট আর নাক টকটকে লাল হয়ে গেছে। ঝালের প্রকোপে আখি পল্লবে অশ্রু ভর করেছে। 7 নাম্বার ফুচকা মুখে দেওয়ার পর 8 নাম্বারে ফুচকায় হাত দিতেই তাহমিদ সেই হাত ধরে ফেলে শান্ত, নিস্তেজ গলায় বলল, আর খেতে হবে না। নাজিফা নাক টেনে জবাব দিল, এটা কিন্তু আমার শর্তে ছিল না। আমি তো বলিনি আমি তোর শর্ত মানব। তাহলে আর খেতে হবে না? আমি তো খাবই। বলতে দেরি আর একটানে নাজিফাহকে বুকের মিশিয়ে নিতে দেরি করল না তাহমিদ। আমি তোকে অবিশ্বাস করি না, কিন্তু হুট করে কোনো ছেলের সাথে তোকে দেখার পরে যেখানে মাথা রেখেছিস সেখানে জ্বলন শুরু হল। আমি তো হিংসাপরায়ণ ছিলাম না নাজিফাহ, কিন্তু তোর ক্ষেত্রে কেন নিজেকে হিংসুক মনে হয়? আমি জেলাস নাজিফাহ, প্রচুর পরিমাণে জেলাস। বেলা নামতে শুরু করেছে। জানালা দিয়ে দেখা যাচ্ছে গধূলির আকাশে রক্তিম আভা। তাহমিদ ঠোঁট ছুয়াল নাজিফার এলোমেলো চুলে। তখনকার ওই ধমকের জন্য তাহমিদ সরি। তুই তো জানিস পড়াশোনার সময় বিরক্ত করলে আমার মেজাজ ঠিক থাকে না। জান্নাত আমাকে সব বলেছে। নাজিফা লেপ্টে রইল তাহমিদের বুকে। এইখানে মাথা রাখলে নিজেকে বড্ড সুখী মনে করে সে। প্রশান্তির স্থান এটা। কখনো কখনো তার মনে হয় ঘড়ির কাঁটা থেমে যাক আর সে মিশে থাকুক তাহমিদের বুকের বা পাশে। নাজিফা ধীর গলায় বলল, উনি জান্নাতের ছোট ভাই। আপনার সাথে কখনো দেখা হয়নি। চট্টগ্রামে থাকে। আমাকেও ছোট বোনের মতো মনে করে। জান্নাতকে নিতে এসেছিল। সবচেয়ে বড় কথা ভাইয়ার গার্লফ্রেন্ড আছে। নাজিফা ছেড়ে উঠে দাঁড়াল তাহমিদ। ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে আয়। অবশিষ্ট ফুচকাগুলো হাতে নিয়ে অগ্রসর হল দরজার দিকে। ছিটকিনি খুলে পুনশ্চ নাজিফাহকে বলল, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, কখনো আমার ফুটবল জায়গায় হাত দিবি না। আজ পার পেয়ে গেলি, পরে কিন্তু আমি ছেড়ে দিব না। তাহমিদ চলে যেতেই অধর প্রসারিত করে হাসল নাজিফাহ। তাহমিদ অবশিষ্ট ফুচকাগুলোর কিছু রাখল আমেনা বেগমের জন্য, বাকিগুলো নিতুদের বাসায় গিয়ে দিয়ে এলো। রাতে আর খাওয়া হলো নাজিফার। আমেনা বেগম আর তাহমিদ খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো শুয়ে পড়ল। প্রভাতের কিরণ চোখে পড়তেই পিটপিট করে তাকালো নাজিফা। গুটি গুটি পায়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে গেল ড্রয়িং রুমের দিকে। সেখান থেকে উকি দিল তাহমিদের রুমে। কোলবালিশ জড়িয়ে বেঘোরে ঘুমোচ্ছে সে। নাজিফা পা বাড়ালো রান্নাঘরে দিকে। একটা চুলোয় চায়ের পাতিল বসালো। চা বানানো শেষে 1 কাপ চা নিয়ে ছুটল তাহমিদের কক্ষে। দূর থেকে মৃদু স্বরে ডাকতে লাগল তাহমিদকে। নিদ্রামগ্ন তাহমিদের কর্ণে নাজিফার স্নিগ্ধশীতল কণ্ঠস্বর পৌঁছাতেই আখি পল্লব পিটপিট করতে লাগল। কাপ হাতে দণ্ডায়মান নাজিফাকে দেখে অধর কোণে ফুটে উঠল তৃপ্তির হাসি। এই যে তার মনের ঘরের ঘরণী। উঠে বসল সে। হামি দেওয়ার পর নাজিফার হাত থেকে কাপটা নিল। চুমুক দিতেই চোখ বন্ধ করে নিল সে। কোনো প্রতিক্রিয়া না পেয়ে নিজে যেচে নাজিফা জিজ্ঞেস করল,
কেমন হয়েছে চা? নাজিফার কথায় চোখ মেলে তাকায় সে। মৃদু শব্দে জবাব দেয়, গরম গরম চা পাতা ফ্লেভারের শরবত। গরম গরম শরবতের টেস্ট খারাপ না। নাজিফা কাদো কাদো হয়ে ঠোঁট উল্টে বলল, চিনি বেশি হয়ে গেছে? তাহমিদ প্রশস্ত হেসে বলে উঠল, এত হাইপার হওয়ার কিছুই নেই। একেবারেই কেউ পারফেক্ট কিছু বানাতে পারে না। ভুল হয়, ভুল থেকে শিক্ষা নেয়। পায়ে যে চা ফেলিসনি এটাই কপাল। আর আজকে কলেজ যাওয়ার দরকার নেই। নাস্তার টেবিলে বসে আছে দুজন। আমেনা বেগম নাস্তা শেষ করে স্থান ত্যাগ করেছে আরও আগে। ষোড়শী কিশোরীর মনে ভয় কেটে অন্তর্দেশে সাহসেরা বাসা বাঁধছে। আজকাল আর তাকে লজ্জা পেতে দেখা যায় না। এখন সে অর্ধাঙ্গের চোখে চোখ রেখে কথা বলে। শর্ত দেয়, আবার মাঝে মাঝে চোখ রাঙানিও দেয়। ব্যাপারটা মোটেও সুবিধার ঠেকেছে না। তাগরা যুবক ভবিষ্যৎ পরাধীনতার আভাস পাচ্ছে এখনই। তাহমিদের মুখ নিঃসৃত উক্তি শুনে কপাল কুঁচকে উক্তির অর্থোদ্ধার করতে লাগল সে। নাজিফার মস্তিষ্ক এর তাৎপর্য ধরতে পেরে প্রশস্ত হেসে সে বলল, কারণ মাকড়সা অনুভূতির জাল এপাশেও বুনতে শুরু করেছে। এখন আর তাকে দেখলে লজ্জা ভয় ভিড় করে না। অনুভূতিরা করা নাড়ে মনের দোরগোড়ায়। নাজিফার কথা শুনে বিস্ফোরিত চোখে তাকালো তাহমিদ। নাজিফার বলা কথাগুলো যেন সে হজম করতে পারছে না। ষোড়শী কিশোরীর মনেও যে তার নামের আবেগ আর অনুরাগের ছড়াছড়ি, তা যে তার বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে কেউ একজন হুট করে বড় হয়ে গেছে। লজ্জায় নাজিফা নত মস্তকে বসে রইল। তাহমিদের কথার পিঠে মুখ ফসকে মুখে যা এসেছে তাই বলে দিয়েছে সে। এখন মাথা উপরে তোলার সাহস হচ্ছে না। লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল। এজন্যই বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। নিশ্চয়ই তাহমিদ ভাই তাকে খারাপ ভাববে। সম্মুখে বসা লজ্জায় মোড়ানো কিশোরীকে দেখে শব্দহীন হাসল তাহমিদ। পুলকিত হল অন্তঃস্থল। আমার যে ষোড়শী কিশোরীর লজ্জায় লাল হওয়া আনন্দ বেশি ভালো লাগে। তার মিয়ে যাওয়া মুখ দেখলে আমার হৃদগহ্বরে প্রশান্তিরা ডানা ঝাপটায়। কথাগুলো কর্ণগোচর হতেই চমকিত হল নাজিফা। তাহমিদের ভারী শ্বাস আছড়ে পড়ছে নাজিফার কাঁধে। মানুষটা তো সমানে বসেছিল, তার পিছনে এলো কখন? নাজিফা ঘাড় ঘুরাতেই তার ওষ্ঠ স্পর্শ করল। চলবে।